নক্ষত্ররাজি মিটমিট করছে ওই দূরে। ঘন কালো আকাশ, চাঁদের একখণ্ড নম্র আলো ছাদের এক প্রান্তে ছিটকে এসে পড়েছে। গুটি কয়েক জোনাকি টিমটিমে আলো ছড়িয়ে ছুটছে এদিক থেকে ওদিক। ছাদে আসার পূর্বে বৈদ্যুতিক আলো নিভিয়ে দিয়েছিল বর্ণ। ফলস্বরূপ মৃদুমন্দ আলো আঁধারে লুকোচুরি চলছে এখানে। রেলিং ঘেঁষে দাঁড়িয়ে সে এক দৃষ্টিতে জমিনের দিকে চেয়ে রইল। গলায় বরাবরের মতো হেডফোনটি রয়েছে। এটা গলেতে না দিলে যেন তার চলেই না। ছাদ থেকে সুইমিং পুলটা অতি ক্ষুদ্র পরিসরে দেখাচ্ছে। চাঁদের আলো এবং কৃত্রিম আলোর মিছিলে পুলের মধ্যভাগের পানি জ্যোতি ছড়াচ্ছে, ঠিক যেন কল্পনার নাগমণি। তামিদ শিকদার পাশেই দাঁড়িয়ে আছেন। ওনার অপলক দৃষ্টি বন্যের মুখশ্রীতে স্থির, যদিও কেবল মুখের একপাশে ওনার নজরে আসছে। সেদিনের পর আজও একটা বিষয়ে আজাদ শিকদারের সাথে কথা হয়েছে ওনার। কোন সে বস্তু বর্ণকে তাড়া করে বেড়ায়, যা মনে পুষে রাখতে রাখতে তার আজ এই পরিণতি। তা উদ্ঘাটন করার ক্ষুদ্র প্রচেষ্টা করতেই এখানে আসা। তবে ভদ্রলোক আশাহত। ইনিয়ে বিনিয়ে বহুবার জিজ্ঞেস করার পরও ছেলেটা এড়িয়ে গেছে বিষয়টি। তামিজ শিকদার দীর্ঘশ্বাস ছাড়লেন। বর্ণ হঠাৎ তার দিকে ফিরল। খুব স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করল, তুমি বোধহয় কিছু বলতে চাও চাচ্ছ? নির্দ্বিধায় বলতে পারো, আই ডোন্ট মাইন্ড। হতাশ হলেন ভদ্রলোক। রাগও হলো কিঞ্চিত পরিমাণে। কি বলতে চাইছেন তা জেনেও তিনি বুঝলেন ভেঙে ভেঙে না বললে বর্ণ কথা ঘুরাতেই থাকবে। বললেন গম্ভীর গলায়, তুই কোনো বিষয়ে টার্ম জান আমাদের অথবা বাইরে কারো কাছে কোনো কিছু দুঃখ পেয়েছিস, অথবা অন্য কোনো যন্ত্রণায় তোকে কুড়ে কুড়ে খাচ্ছে? কি হয়েছে আমাদের বল। বর্ণ বুঝি এবার আশ্চর্য হলো। এমন করেই চাচ্চুর দিকে তাকিয়ে বলল, এক দফা আম্মু, এরপর আব্বু, এখন আবার তুমি একই কথা জানতে এসেছো চাচ্ছ? ট্রমা, শোক, দুঃখ, যন্ত্রণা, আর আমি? কি বলো তোমরা? এসবের কোনো একটাই বা কেন হতে যাবে আমার? ওয়াই? চাচ্ছ, আম অল রাইট, ট্রাস্ট মি। আরে ইউ শিওর? ইয়া। কাউকে ভালোবেসে হারিয়ে ফেলেছিস, অথবা ধোকা দিয়েছে কেউ? বর্ণ এবার শব্দ করেই হেসে উঠল। আশেপাশে প্রতিধ্বনিত হলো সেই হাসির ঝংকারে। তামিজ শিকদার কপাল কুঁচকে তাকিয়ে রইলেন। ভদ্রলোক এখন বিরক্ত হচ্ছেন বর্ণের উপর। হাসি থামিয়ে বর্ণ সগর্বে জবাব দিল, ভালোবাসা রাশফিয়ান বর্ণের সম্পর্ক আকাশ আর জমিনের মতো। একটা থেকে অপরটা দূরত্ব যোজন যোজন। তবে এতটা হেলাফেলা ভেবো না চাচ্ছ। আনফর্চুনেটলি তোমার ভাইপো কাউকে ভালোবেসে ফেললেও হারানোর প্রশ্নে উঠবে না। যা আমার, তা আমার করে নিতে জানি। আর রইল বাকি ধোকা, তার পরিণাম। বর্ণ ঠোঁট একপাশে বাঁকা হাসল। তামিজ শিকদার অধৈর্য গলায় বললেন, তাহলে তোর মানসিক অবস্থার কারণ কি? কোনো কারণ নেই। বলবি না তো? শুনলে সহ্য ক্ষমতা হারাবে। তামিজ শিকদারের কানে কথাটি স্পষ্ট পৌঁছায়নি। জিজ্ঞেস করেন, কিছু বললি? হুম। তুই আমাদের আগের বর্ণটা নেই সেটাই জানিস। মানুষ পরিবর্তনশীল, কথাটা কিন্তু মিথ্যে নয়। পরিবর্তনের আগে তুই আমাদের কাছে অনেক দিন ছিলি না। ইনফ্যাক্ট কোনো যোগাযোগ রাখিসনি, এটাই মনে পড়ে। পড়বে না কেন? ইম্পর্ট্যান্ট কাজে দেশের বাইরে গিয়েছিলাম। তোমাদের সাথে যোগাযোগ রাখলে ওখানে মন নাও টিকতে পারে। যখন তখন চলে আসতে ইচ্ছে করবে, তাই তো সমস্ত যোগাযোগ অফ রেখেছিলাম। বলেছিলাম আগে, মনে করার চেষ্টা করো। জানতে পারি কোন সে দেশ? যদিও সঠিক জবাব আশা করার বোকামি। বর্ণ হাসল অদ্ভুত ভঙ্গিমায়। আসলেই বোকামি। বা হাতটা প্রচণ্ড অবহেলায় রেলিংয়ে রাখল সে। আঘাতপ্রাপ্ত জায়গা টনটন করে ওঠে। আলোতে নিয়ে গেলে নিশ্চয়ই দেখা যাবে সেলাই থেকে রক্ত ছুটছে। বর্ণ দমে গেল না। সেই হাতেই রেলিং সর্বশক্তি দিয়ে চেপে ধরে নিষ্প্রাণ গলায় হিসিয়ে বলল, যে দেশে সূর্যের আলো পৌঁছা বারণ। গলায় শুকিয়ে আসে সুখের। পানির তেষ্টা পায়। ধীর ধীর কণ্ঠে চোখ এক ঝলক দৃষ্টি তুলে বর্ণকে দেখে, পুনরায় নজর নামিয়ে নেয়। কলেজ যেতে পরিপাটি হয়ে লিফটে মাত্রই প্রবেশ করেছিল সে। পরপরই বর্ণ এসে মজাদার খাবারে বাহার ঢুকিয়ে দিল যেন। ইচ্ছে করেই এখন মাঝপথে লিফট বন্ধ করে দিয়ে বাজ পাখির দৃষ্টিতে চেয়ে আছে লোকটা। সুখ বারংবার ঢোক গিলে গলায় হাত বুলিয়ে নেয় অবচেতন মনেই। মস্তিষ্কে ঘুরঘুর করছে
একটি ভাবনা, সেদিন অভ্রকে যেভাবে গলা চেপে ধরেছিল তাকেও যদি ধরে, অথবা রুমের সীমানায় ঘেঁষতে নিষেধ করার পরেও সেদিন অমান্য করার অপরাধে এখন শাস্তি দেয়। পরপরই মনে পড়ে সে প্রতি রাতে বর্ণ এবং বাকি সবার সামনে নিজেকে শক্ত পেশ করার প্রতিজ্ঞা নেয়। তবে এখন ভয় পাচ্ছে কেন? সে তো এতটাও ভীত নয়। ফিরতি মস্তিষ্কে শাসিয়ে দিল আরও একটিবার। বর্ণর ওই দানবীয় হাতখানা একবার গলায় উঠে আসলে সকল সাহস উড়ে যাবে ডানা মেলে। মস্তিষ্কের কথা এবারে আমলে নিল না সুখ। দেখা যাক বর্ণ ভাই কি করতে পারে। অনুভূতি শূন্য দৃষ্টিতে সুখ বুকে বই চেপে অন্যত্র তাকিয়ে রয়। বর্ণ তীক্ষ্ণ দৃষ্টিতে সুখকে পরখ করে যাচ্ছে বারবার। কি দেখছে সে নিজেও হয়তো বোধগম্য নয়। মূলত স্বপ্নে দেখা ফুলকে এই ফুলের সাথে মেলাতে চাইছে। এই ফুল স্বপ্নের মতো লাজুক হাসে না আজ বহুদিন। তার দিকে মন্ত্র মুগ্ধ হয়েও তাকায় না আর। কেন? এই কেনর উত্তরটা অন্তঃকরণ থেকে কেউ একজন দিয়ে দিল যেন। সেদিন প্রত্যাখ্যান করার অপরাধে। মুখ কুঁচকালো বর্ণ। লিফট পুনরায় অন করে সুখের দিকে চেয়ে থাকতে থাকতে আচমকা তুচ্ছতাচ্ছিল্য করে বলল, হাতের নখগুলো দেশি মুরগির মতো পেলে বসে এত বড় করতে তোর বিবেক একবারও পিটল না? আচ্ছা, ওয়াশরুম। চোখ খিচে মুখের উপর বই তুলে ধরে সুখ। ছি, কি বাজে চিন্তা ভাবনা লোকটার। আজ শুটের ডেট আছে বর্ণের। স্পট কোথায়? উত্তর মাহির জানে। মাহির অবশ্য জানিয়েছিল বর্ণকে, কিন্তু তার মনে পড়ছে না। এখনও ফ্ল্যাটেই আছে তারা। মাহির প্রয়োজনীয় জিনিসপত্র প্যাকিং করছে। বর্ণের উদমগা বডিতে স্প্রে করছে। জামা কাপড় বেডেই রাখা। ফোন বেজে উঠল সশব্দে। বর্ণ কপাল কুঁচকে একবার উকি দিয়ে চাচু নামটা দেখে ফোন রিসিভ করে স্পিকার অন করে পাশে রেখে দিল। মজার ছলে কিছু বলতে নেওয়ার আগে ওপাশ থেকে ক্রন্দনরত গলায় বলে উঠলেন তামিদ শিকদার, আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না। বর্ণ তুই আর এখনই? পিচঢালা রাস্তায় ঝড়ের বেগে বাইক নিয়ে ছুটছে বর্ণ। তীব্র হাওয়ায় গায়ের শার্ট পেছনের দিকে ফুলে উঠেছে অল্প। মস্তিষ্ক নিষ্ক্রিয় প্রায়। অগোছালো চিন্তাধারা। তামিদ শিকদার বাচ্চাদের মতো করে হু হু কান্নায় ভেঙে পড়ছেন। সুখ কলেজে নেই, বাড়িতেও পৌঁছায়নি। প্রায়শই স্বেচ্ছায় ট্যাক্সি অথবা রিকশায় নিয়ে ক্লাস পূর্ণ না করেই বাড়ি ফেরে সুখ। যেদিন যায় সেদিন আব্বুকে ইনফর্ম করে দেয় মেসেজে। আজ কোনো মেসেজ আসেনি সুখের নাম্বার থেকে, তবে কল এসেছিল। তামিদ শিকদার তখন মিটিংয়ে ছিলেন বিজনেস ক্লায়েন্টের সাথে। মেয়ের কল পেয়ে দ্রুত রিসিভ করলেন ভদ্রলোক। ভীত হলেন কিঞ্চিত। সচরাচর সুখের নাম্বার থেকে অডিও কল আসে না, মেসেজই আসে। অবরুদ্ধ কণ্ঠস্বর ভেসে আসছিল সুখের, সাথে সমন্বিত কিছু পৌরস্বর। ধারণা করা যায় ধস্তাধস্তি হচ্ছিল ওপাশে। পরবর্তীতে কল কেটে যায় আপনা আপনি। এরপর বারবার চেষ্টা করেও তিনি সুখের ফোনে কল প্রবেশ করাতে পারেননি। উপায়ন্তর না পেয়ে মিটিং ছেড়ে ছুড়ে কলেজে ছুটে এসেছিলেন, কিন্তু সুখ নেই কোথাও। মাহির পেছনের একটা ট্যাক্সি থেকে মাথা উঁচিয়ে ভাই ভাই করে ডাকছে। বর্ণের কানে পৌঁছায় না সেই স্বর। তাকে এখন যেতে হবে এক্ষুনি। হাতের কবজিতে ক্ষত বরাবর মেডিটেপ লাগানো 5 সেলাইয়ের প্রয়োজন পড়েছিল সেখানে। ক্ষত পুরোপুরি সারেনি আজও। মুঠো করলে এখনও ব্যথা লাগে। অবচেতন মনে গতি দ্রুত করতে বাইকে হাতের চাপ প্রয়োগ করতে বেদনায় চোখ কুঁচকে আসে বর্ণের। হাত ছাড়িয়ে ঝাঁকা দিতেই নিয়ন্ত্রণ হারায়। ততক্ষণে বাইক সহ উল্টে পড়ে গেল রাস্তার কিনারায়। ডান পায়ের গোড়ালির ক্ষত শুকিয়ে আসছিল কেবল। পুনরায় আঘাত লাগতেই ব্যান্ডেজের উপর থেকে তরল রক্ত বেরিয়ে আসে তরতরিয়ে। মাহির চলন্ত ট্যাক্সি থেকে ঝাঁপ দিয়ে ছুটে এলো বর্ণের কাছে। আশপাশে মানুষ জড়ো হয়। বর্ণের সমস্ত ব্যর্থতা ক্ষোভ গিয়ে পড়ে সাধারণ মানুষের উপর। দাঁতে দাঁত নিষ্পেষিত করে শক্ত চোয়াল এমন হিংস্র দৃষ্টি নিক্ষেপ করলো, এখনই যেন দুনিয়া ভস্য করে সব চুরমার করে দেবে। ভাই আপনার পা থেকে রক্ত বেরোচ্ছে। আমাদের এখনই রওনা দেওয়ার কথা ছিল। আপনি এভাবে এই সময় কোথায় ছুটে যাচ্ছেন? মাহির দু হাতে জাপটে ধরে তাকে উঠতে সাহায্য করলো। বর্ণের কপালে ভাঁজ পড়ে। সত্যি তো, সে এভাবে উদ্ভ্রান্তের মতো কোথায় ছুটছে? বস আপনি বাইক চালানোর অবস্থায় নেই, আমি চালাই। বিরোধ করলো না বর্ণ। মাহিরের পিছু উঠে বসলো। কপালে হাত ঘষতে ঘষতে বলে, আপাতত চাচুর কাছে চল। আইজার তীব্র মাথা ব্যথা উঠেছে হঠাৎ।
কপাল হতে মাথার অর্ধভাগ অবধি টনটনে ব্যথার তাড়নায় চোখটাও খুলে রাখা দেয়। একটা শুকনো রুটি ছাড়া সকাল থেকে আর কিছু মুখে তোলেনি। হাতে চায়ের কাপ নিয়ে রুবায়েত এলেন রুমে। লেবু চা খেলে হয়তো একটু আরাম লাগতে পারে। কাম্মা কাম্মা। কোত্থেকে হন্তদন্ত হয়ে তেড়ে এলো অভ্র। হাঁটুতে হাত ভর করে জোরে জোরে নিঃশ্বাস টানে। রীতিমতো হাঁপাচ্ছে ছেলেটা। আধশ হয়ে চোখ বুজে চা পান করছিলেন আইজা। ওনার শিওরে রুবায়েত কপালে মলম ম্যাসাজ করে দিচ্ছিলেন বড় জায়ের। দুজনে সচকিত অভ্রের দিকে চাইল। তার আগমন এবং কণ্ঠই ছিল মানব মনে ভীতি জাগানোর মতো। চাচ্চু বলল সুকাপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘণ্টাখানেক আগে তামিজ কল করেছিল। সুখ ফিরল কিনা জানতে চাইছিলেন। রুবায়েতের উত্তর নেতিবাচক পেয়ে তামিজ অভয় দিয়ে তখন বলেছে, তেমন কোনো ব্যাপার না, সুখ হয়তো কলেজেই আছে। স্ত্রী যেহেতু অহেতুক চিন্তায় জর্জরিত না হয় তাই এমন বলেছিলেন তিনি। কিন্তু কতক্ষণ সত্যিটা লুকিয়ে রাখা যাবে? সুখের কোনো খবরই এখনো পাওয়া যায়নি। ব্যান্ডেজ গলে পা থেকে রক্ত ছুঁয়ে ছুঁয়ে পড়ছে বন্যের। পা চালাচ্ছে, টেনে হিঁচড়ে। ইতিমধ্যে পুরো কলেজ ছানবিন মেরে খোঁজ করা শেষ। সুখের অস্তিত্বের ঘ্রাণটাও পাওয়া যায়নি। ফাহিমা নূর ফাহা মেয়েটা সুখের সঙ্গী। তার ভাষ্যমতে সুখ 12:15 কলেজ ছেড়েছে, অথচ এখন ঘড়িতে 3:35। কলেজ প্রায় ফাঁকা। কিছু সংখ্যক ছেলে মেয়েকে চোখে পড়ছে। মাহির ভবনের এদিক ওদিক ছুটছে, শরীর ঘেমে নেমে একাকার। সুখের সমবয়সী তারও একটা বোন আছে, সবসময় তার মতোই দেখে এসেছে সুখকে। শ্যুট ক্যান্সেল করেছে বন্য। পুলিশ নিয়ে সুখের নাম্বারে লাস্ট লোকেশন ট্রেস করে একটা জনমানব শূন্য রাস্তায় এসে পৌঁছেল তারা। সচেতন মস্তিষ্কে বন্য আশেপাশে নজর ছিটায় ভ্রু গুটিয়ে। এই রাস্তাটা শিকদার নিবাসে যাওয়ার উপযুক্ত নয়, বরং তার উল্টো পথ। জনমানবহীন এই রাস্তায় সুখ কীভাবে এলো? এ পথে তার কী কাজ? পুলিশ অফিসার আতিফ ল্যাপটপ থেকে চোখ তুলে মুখ খোলেন গম্ভীর গলায়। এখানে লাস্ট লোকেশন দেখাচ্ছে, আশেপাশেই থাকবে। তামিদ শিকদার ভয়ার্ত ঢোক গিললেন। গাড়ি থেকে তড়িঘড়ি করে নেমে সরু পথটা পরক করে নিয়ে অল্প একটু যেতেই মাটিতে বসে পড়েন। বন্য, এই দেখ আমার মেয়ের ফোন। আমার আম্মা কোথায় গেল রে? ধুলোমাখা রাস্তায় নিথর পড়েছিল ফোনখানা। ডিসপ্লে মাঝ বরাবর ভেঙে গুড়গুড়। দেখে মনে হচ্ছে কেউ ইচ্ছে করে এটা ভেঙেছে। তামিদ শিকদার অবুঝের মতো চোখের পানি ছাড়ছেন। কলিজাটা যেন কেউ খাবলে ধরে আছে। যতক্ষণ মেয়েকে বুকে জড়িয়ে ধরতে না পারবেন ততক্ষণে ওটা সুস্থির হবে না। বন্য নির্বাক চোখে চাচ্চুর কাঁধে হাত রেখে আশ্বস্ত করে, রিল্যাক্স চাচ্ছ, বাচ্চাদের মতো কাঁদছ। ফুলকে আমরা ঠিকই খুঁজে নেব, ওকে ফিরতে হবে। ফোনে অগণিত কল আসছে। রুবায়াত, আজাদ শিকদার, আইজার। রাস্তার শুরুতে সিসি ক্যামেরা লাগানো। কম্পিউটার স্ক্রিনে কত নিষ্ঠুর এক চিত্র ভেসে উঠেছে তামিজ শিকদারের। প্রথম স্ক্রিনে সুখের মুখশ্রী স্পষ্ট না দেখালেও ট্যাক্সির ভেতরে দৃশ্যমান কলেজ ড্রেস দেখে তিনি মেয়েকে শনাক্ত করে নিলেন। দেখে মনে হচ্ছিল না সুখকে কেউ জোরপূর্বক ভুল রাস্তায় নিয়ে যাচ্ছে। কিন্তু দ্বিতীয় দৃশ্যটি ছিল বাবার চোখে বড্ড নির্মম, অসহায়। কোত্থেকে পালিয়ে আসার মতন ছুটে আসছিল সুখ। সামনে থেকে হঠাৎ একটা গাড়ি এলো। তিনটে মুখোশের আড়ালে চুপায়িত মুখ তাকে টেনে হিঁচড়ে গাড়িতে তোলার চেষ্টা করছে। সুখ ছুটতে চাইছিল তাদের কবল থেকে, কিন্তু শেষমেশ রেহাই পায়নি। তামিদ শিকদার এবং তার সহকর্মী রুবায়াত খানমের বেঁচে থাকার সম্বল। তাদের কলিজার টুকরো আম্মাকে নিয়ে ওই জানোয়ারগুলো কোথায় চলে গেল? এরপর সিসি ক্যামেরায় তাদের আর দেখা যায়নি। অফিসার আতিফ সবটা অবলোকন করে বললেন, সব পূর্ব পরিকল্পিত মনে হচ্ছে। আপনার কাউকে সন্দেহ মিস্টার শিকদার? বর্ণর শিরা উপশিরা ধপধপ করছে। মুষ্টিবদ্ধ হাতে ধীর স্থির টক টক আওয়াজ তুলছে টেবিলে। দৃষ্টি কম্পিউটার স্ক্রিনে। ধস্তাধস্তির এক পর্যায়ে সুখের নখের আঁচড়ে একজনের মুখের গামছা খুলে পড়ে গেছে। লোকটা পুনরায় সেটি মুখে প্যাঁচালো। স্ক্রিনে তার মুখশ্রী স্পষ্ট। ও ছোট ভাবি, ভাইজান রে আরেকবার কল কইরা দেখেন না, সুখ আম্মার কোনো খোঁজ পাইছে কিনা। রুবায়াত আসলে মুখ গুজে কেঁদে চলেছেন ঠোঁট কামড়ে। মেয়েকে নিজেই খুঁজে বের করবেন বলে একটু আগে বাড়ি থেকে ছুটে বেরিয়ে গিয়েছিলেন। পরবর্তীতে অব্র আর তুফা জোরপূর্বক বাড়িতে ঢুকিয়েছে।
আইজার মাথা ব্যথা পুরোপুরি উবে না গেলেও যা অল্প স্বল্প রয়ে গেছে তা উপলব্ধি করতে পারছেন না পরিস্থিতির চাপে পড়ে। কি থেকে কি হয়ে গেল। আজ সকালেও সুখ পাখি বেরোনোর আগে কত মিষ্টি হেসে হাতের ইশারায় বিদায় নিল, কত স্নিগ্ধতা, কি কোমল দেখাচ্ছিল তাকে। চঞ্চল নুরাও গোমরা মুখে বসে আছে এক কিনারে। সবার কান্না দেখে নিজেও ঠোঁট উল্টে পাল্টে নীরবে কাঁদছে। ভাই বোনের মধ্যে পছন্দের তালিকায় প্রথমেই তার সুখ। সবাই তাকে বকলেও সুখ তাকে নিঃশব্দে বুঝিয়ে দেয়, ভুলটা শুধরে দেয়, হাতের ইশারায় না পারলে কলম দিয়ে, মাঝে মধ্যে চোখ রাঙানি দেয়, তাও ভালোবেসে। বাতের ব্যথায় হাঁটতে অসুবিধা হচ্ছিল হানিফা বেগমের। আজ সারাদিন রুম থেকে বের হননি। সাইমা বুয়া ওয়াক্তের খাবার রুমে দিয়ে এসেছে। বাইরের কান্না মিশ্রিত গোঙানির আওয়াজ পেয়ে আর রুমে মন টিকল না। ধীর পায়ে ব্যথা নিয়েই বেরিয়ে এলেন। সুখ হারানোর সংবাদে বৃদ্ধা স্তব্ধ হয়ে চেয়েছিলেন। এই চাহনিতে সুখের প্রতি বিতৃষ্ণা কিংবা অবজ্ঞা ছিল না আজ। পুরো উপজেলা খুঁজেও সুখকে না পেয়ে যখন প্রত্যেকের দিশেহারা, হোয়াটসঅ্যাপে একটি ভিডিও দেখে থমকালো বন্য। 6 তলা ফাউন্ডেশনে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, 3টি ছাদি উঠেছে কেবল, প্রাচীর নির্মাণ হয়নি এখনো। রড পিলার লম্বালম্বি দাঁড়িয়ে আছে ঊর্ধ্বমুখী। আশেপাশে সেগুন বাগিচায় ঢাকা। জায়গাটা শুনশান। খানিক দূরে একটা শ্যাওলা ধরা দোতলা বাড়ি, তালা ঝুলানো। প্রকৃতি বলছে একটু পরেই সন্ধ্যা নামবে। গাড়ি থেকে তামিদ শিকদার নামেন। পরপর ফ্রন্ট সিট থেকে বর্ণ, মাহিরও আছে সাথে। ফুল, সুকাম্মা, যে যার মতো হন্তদন্ত ছুটে ডাকছে সর্বোচ্চ দিয়ে। তামিদ শিকদার মেয়েকে না দেখে পাগলের মতো ছুটছেন সামনে। এরই মধ্যে বাড়ি যাওয়া হয়েছিল একবার। অনেক কষ্টে স্ত্রীকে বুঝিয়েছেন ভদ্রলোক। কথা দিয়েছেন যে কোনো কিছুর বিনিময়ে হলেও সুখকে তার বুকে ফিরিয়ে দেবেন। যত এগোচ্ছে ততই বুকটা অদ্ভুতভাবে কাঁপছিল বর্ণের। অস্থির হচ্ছিল হৃদস্পন্দন। দ্রুত পায়ে এলোমেলো পা চালিয়ে খানিক এগোতেই থমকে গেল সে। জিমে গড়া কঠোর গা কম্পিত হয় থরথর। জীবন চলার পথে এই নিয়ে তৃতীয়বার এমন অনুভূতি হচ্ছে বর্ণের। সাদা ইউনিফর্মটা জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে। ইউনিফর্মের রং এখন আর সাদা নেই, রক্তের ছিটা ছিটা দাগে ভয়ানক আকর্ষণীয় লাগছে। গোটা দেহ নিস্তেজ নিথর পড়ে আছে মাটিতে। মুখশ্রী রক্তে রঞ্জিত, মুখে রক্তের উপস্থিতি এতটাই শোচনীয় যে খুব খেয়াল করে না দেখলে কে তা চিহ্নিত করা দুষ্কর। তামিদ শিকদার পাথর বনে নির্বোধের মতো থমকে তাকিয়ে রইল মাটিতে নির্তেজ নির্জীব পড়ে থাকা মেয়েটির দিকে। এটাই কি ওনার কলিজার টুকরা? না না, এমন হতেই পারে না, এমন হওয়ার কথা তো ছিল না। বর্ণ শূন্যে ফাঁকা হাত তুলে অবুজের মতো চাচ্চুর দিকে চাইল, আবার তাকালো মাহিরের দিকে। সে ঢোক গিলে শুকিয়ে আসা গলা ভিজাতে চায়। আচমকা ধূপ করে বসে পড়ল নিচে। অল্পক্ষণ এক দৃষ্টিতে চেয়ে থেকে কানের কাছে মুখ নিয়ে খুব ধীরে ডাকলো, ফুল শোনো। এই সেই ফুল যে তার শ্বাস প্রশ্বাসের উপস্থিতি পেতেই একসময় ছুটে এসে খানিক দূরে অথচ খুব নিকটে এসে দাঁড়িয়ে থাকতো। লুকিয়ে চড়িয়ে তাকে দেখে যেত ক্ষণের পর ক্ষণ। এই ফুল একসময় সে ডাকার চিন্তা ভাবনা নেওয়ার আগে সামনে হাজির হয়ে তার হুকুমের প্রতীক্ষায় মুখিয়ে থাকতো। অথচ আজ সেই একই ফুলকেই বর্ণ খুব কাছ থেকে ভীষণ আদুরে গলায় ডাকলো, কিন্তু আফসোস ফুল তাকে শুনল না, সাড়া দিল না তার এক ডাকে। জিভে ঠোঁট ভিজিয়ে নেয় বর্ণ, কণ্ঠনালী ফুঁড়ে কথা বের হতে চাইছে না। কি মুশকিল! সে কাপা হাতটা নির্বিকার পড়ে থাকা সুখের আদলে রাখে। রক্তে তার ভয় ডর কোনো কালেই ছিল না, তবে এখন নতুন কিছু আবিষ্কার করেছে নিজের মধ্যে। তার অল্প বিস্তর ভয় লাগছিল, কিন্তু এসব তোয়াক্কা করার আগ্রহ এখন নেই। পুনরায় ডাকে, ফুল, শুনতে পাচ্ছিস আমায়? ভঙ্গুর গলায় হুঁশিয়ারি স্বরূপ আবারও মুখে আলতো চাপড়ে ডাকলো, কথা বলছিসটা কেন না আবদ্ধ মেয়েটা? চুপচাপ কথা বল আমার সাথে। সুখ তাও কথা বলে না, চোখটা পর্যন্ত খোলে না। নিঃশ্বাস চলছে ধিমি গতিতে। বর্ণ পাগলের মতো করে হেসে ফেলল নিঃশব্দে। মাথা চুলকাতে চুলকাতে আচমকা সুখে রক্তাক্ত মাথাটা কোলে তুলে নিল। উদ্ভ্রান্তের মতো ডাকতে লাগে, এই ফুল, এই, ওপেন ইউর আইস, টক টু মি। ফুল, কথা বল না আমার সাথে। স্তব্ধ মূর্তি বনে যায় তামিদ শিকদারের দিকে চেয়ে বলল, চাচু, ওকে কথা বলতে বলো। ও শুনছে না, আমাকে বলো।
তামিদ শিকদার যেন বাকশক্তি হারালেন, শরীর অবশ। প্রায় কিছুক্ষণ পর ছুটে এসে আচমকা মেয়েকে বুকে তুলে জাপটে ধরলেন তামিজ। ঝরঝর চোখের পানি ছেড়ে আর্তনাদি গলায় চিৎকার দিয়ে উঠল, আম্মা, আম্মা রে, আব্বা আসছে দেখ, চোখ খোল না রে। আম্মা, তোকে খুঁজে পেতে বড্ড দেরি করে ফেলেছি, তাই অভিমান হয়েছে আম্মা। আম্মা, এই দেখো, কানে ধরে আব্বু, চোখ খোল। তোমার আম্মুকে কি জবাব দেব? আমি কথা দিয়ে এসেছি তোমার সুস্থ শরীরে তাকে ফিরিয়ে দেব। এইভাবে বেঈমান বানিয়ে দেবে আমায়? আম্মা, ও আম্মা, আম্মা, তোমায় কে ব্যথা দিয়েছে বলো? ওই যা নড়াইয়ের কুত্তার বাচ্চাদের শাস্তি আমি দেব। তোমার আব্বু এখনো বেঁচে আছে। ও আম্মা, চোখ খোলো না। মাহির চোখের পানি মুছে দ্রুত এগিয়ে গেল নিকটে। আহত নজরে সুখের মুখশ্রী দেখে ঠোঁট কামড়ে অন্যত্র নজর সরিয়ে নিল। শান্ত দিঘির মতো নীরব সুখকে দেখে তারও যেন বুক ফাটছে। সেখানে সুখের আপন জনদের কেমন অনুভূতি হবে? বহু কষ্টে মাহির উচ্চারণ করল, প্লিজ স্যার, আগে হসপিটাল চলুন, নয়তো দেরি হয়ে যাবে। সুখের বয়স তখন 6, নিশ্চুপ অথচ চঞ্চল হরিণের মতো ছুটন্ত এক বাচ্চা। সেদিন জেলার বাহিরে পিকনিক বানিয়েছিলেন তামিদ শিকদার। শিকদার নিবাসের ছোট বড় প্রত্যেকে ছিল সঙ্গী। খোলা আকাশের নিচে সবুজ মাঠে তাঁবু টানানো হয়েছে। পাশেই তলায় কাঠে আগুন ধরিয়ে ত্রিধারে ইটের উঁচু স্তূপে বড় ডেকসিতে বিরিয়ানি পাক করছেন দুটো লোক। সেদিন কিভাবে কি করে যেন বেকায়দায় সুখের হাত চলে গিয়েছে জ্বলন্ত আগুনে। টাটকা আগুন কোমল হাতটা খুব স্নেহ ভরে গ্রহণ করেছিল বোধ করি। তাই তো অতি দ্রুত নীলচে রাঙা ফোসকায় ফেরে উঠেছিল নরম হাতের পিঠ। সুখের নিদারুণ যন্ত্রণা মিশ্রিত কান্না দেখে রুবায়াতের বুক চাপড়ানো, সে কি আর্তনাদ! পারলে নিজের শরীর কেটে চামড়া ছিলে মেয়ের হাতে লাগিয়ে দেয়। ডাক্তারকে অবুঝের মতো আবদারটা করেও ছিল। এরপর একদিন আপেল কাটতে গিয়ে হাতের তালুতে পোঁচ লেগে গিয়েছিল সুখের। তখন 10 বছর বয়স। কাটা জায়গা থেকে ফিনকি দিয়ে রক্ত বেরিয়েছে গলগলিয়ে। সুখের যতটা না ব্যথা লাগছিল তার চেয়ে দ্বিগুণ ব্যথা যেন রুবায়াতের মাতৃ হৃদয় কাবু করেছিল। সুখ তখন বুঝতে শিখেছে মায়ের অস্থিরতা, উন্মাদনাগুলো হতভম্ব হয়ে সেদিন দেখে গিয়েছিল সুখের 19 বছরের জীবনীতে এমন অহরহ আরও কত শত ঘটনা ঘটেছে তা বেহিসাবি সব, যার সামান্য যন্ত্রণায় রুবায়েত অস্থির হয়ে যেত। পাগলের মতো মেয়েকে বুকের উষ্ণতায় লুকিয়ে রেখে কপালে মমতায় চুমুর পর চুমু এঁকে দিত। নিজের ব্যর্থতা বলে মেয়ের কাছে মাফ চাইতো বেকারগ্রস্তের মতো। সেই মেয়ে আজ রক্তাক্ত দেহে নিথর পড়ে আছে, অচেতন, বেহুশ। রুবায়েত কিভাবে এই অবিচার সহ্য করবে? মাহিরের প্রথম করুণ বর্ণনা শুনতেই চেতনা হারিয়েছেন তিনি। মেয়েটার ভীষণ কষ্ট হয়েছিল নিশ্চয়। আম্মুকে মনে পড়েছিল খুব, যখন জানোয়ারদের কবলে ছিল। ওরা কি করেছে কোমল মেয়েটার সাথে? রাত 12:03 জেলায় অবস্থিত হসপিটালে সুখকে জবাব দিয়ে দিয়েছে, হাল ছেড়ে দিয়েছে ডক্টররা। অবস্থা ক্রিটিক্যাল, এর যথাযোগ্য চিকিৎসা নিয়ে এখানে এমার্জেন্সি ঢাকায় নিতে হবে। আজাদ শিকদার চলে যাচ্ছিলেন ঢাকা। সুখ হারানোর সংবাদে তড়িঘড়ি করে পুনরায় ফিরেও এলেন রংপুর। হেলিকপ্টারে নিয়ে যাওয়া হবে সুখকে। আজাদ শিকদার বিধ্বস্ত অবস্থা দেখে রংপুর থেকে যেতে বলেন। বর্ণ আর মাহির তো আছেই, সাথে তিনিও থাকবেন। কিন্তু মেয়েকে ছেড়ে আর একদণ্ড নড়তে রাজি নন তামিদ শিকদার। রুবায়েতকে এখানে রেখে যাওয়া সম্ভব নয়। বাচ্চাদের মতন জেদ ধরে নিজের উপর আঘাত করছেন। মেয়েকে বুকের খাঁচায় জড়িয়ে ধরতে পাগলামি করে যাচ্ছেন। চোখের পানি ছেড়ে দিয়ে তামিদ শিকদারকে ঝাঁকিয়ে বারবার বলে গেছেন, তুমি তো কথা দিয়েছিলে আমার মেয়েকে সুস্থ অবস্থায় আমার কাছে ফিরিয়ে দিবে। হ্যাঁ, ফিরিয়ে তো দিয়েছো, কিন্তু ও তো তুমি কথা রাখতে পারোনি তাজিম, মিথ্যেবাদী। হেলিকপ্টারে সুখকে নিয়ে ঢাকায় পৌঁছাতে 3টে পেরিয়ে যায়। হাতে ক্যানিল, মুখে অক্সিজেন মাস্ক। ভদ্র মেয়েটির মতো শান্তিতে চোখ বুজে আছেন, যেন কোনো তাড়া নেই, ভীতিও নেই। বক্ষস্থল ওঠানামা করছে ধীরে ধীরে।
ঠাহর করাও মুশকিল। শরীরে নীল পোশাক, মুখশ্রীতে লালচে কালশিটে জখমের চিহ্ন এতটাই যে এটা সুখ তা চেনার উপায় নিতান্তই কম। সারা পথ বন্যের কোলেতেই ছিল। পাথর হৃদয়ে গড়া নিষ্ঠুর পুরুষটিও আজ বহুদিন পর টের পেয়েছিল তারও ভয়ে ভেতর বাহির কাঁপে, হৃদযন্ত্রটা তোলপাড় তোলে, যেন এক্ষুনি ঝড়ের তাণ্ডব এসে লণ্ডভণ্ড করে দিয়ে যাবে অন্তঃকরণ। এই কাঁপুনি কিসের জের ধরে উঠেছিল? বোবা ফুলকে হারানোর হয়তোবা। সুখ যদি আজ দেখতে পেত তার শখের পুরুষ, শত শত রাত জেগে কল্পনায় একা কল্পিত পুরুষ তাকে ছুঁয়েছে, দুহাতে জাপটে ধরে আলতো পরশে কোলেতে রেখে অতৃপ্ত নিয়ে কাতর চোখে চেয়ে থেকেছে, যেভাবে সুস্থ অবস্থায় সময় সময় সে তাকিয়ে থাকতো, কানের কাছে মুখ নিয়ে একবার চোখ মেলতে, কখনো আদুরে স্বরে, কখনো বা হুঁশিয়ারি, কখনো কখনো ধমকে বলেছে, এই ফুল, ওপেন ইউর আইস। এর সব কিছু স্বচক্ষে দেখার সৌভাগ্য লাভ করলে সুখের প্রতিক্রিয়া কেমন হতো? সুখাবেশ মাখা বিস্ময়ে স্তব্ধ হয়ে যেত, নাকি আকাশচুম্বী অভিমান নিয়ে প্রচণ্ড অনীহায় মুখ ফিরিয়ে নিত তাসফিয়ান বন্যের কাছ থেকে? বন্যের মস্তিষ্ক যেন আজকের জন্য খানিক অকৃতকার্য। কতই না বাজে অভিজ্ঞতা অনুশীলনে ছেড়ে দিয়েছে ফুল, ইতিপূর্বে সে কখনো ভাবতেও পারেনি। যেই ফুলকে তুচ্ছ তাচ্ছিল্য করে সেদিন ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল, সেই ফুলকে জাগাতে একদিন তাকে উদ্ভ্রান্তের ন্যায় ছুটতে হবে দিগনিদিক জ্ঞানশূন্য হয়ে। কোলে নিয়েই হসপিটালের অভ্যন্তরে ছুটল বর্ণ। দুপাশ থেকে আজাদ এবং তামিজ ডক্টরকে ডাকছে। আগে ইনফর্ম করা হয়েছিল হসপিটালে। 3টে নার্স এসে স্ট্রেচারে করে সুখকে নিয়ে গেল অপারেশন থিয়েটারে। তামিজ শিকদার একা ছাড়তে চাইছিলেন না একমাত্র কলিজা ছেঁড়া ধনকে, কিন্তু তা কি করে হয়? এটা নিয়ম বহির্ভূত। মূল ডক্টর আসছিল না। বর্তমানে উপস্থিত দুজন ডক্টর ততটা দক্ষ নয়। তামিজ আর আজাদ শিকদার ছোটাছুটি করছেন। বর্ণ রিসিপশনের মেয়েটার কাছে উড়ে গেল উদ্ভ্রান্তের মতো, পরনে কালো শার্ট। তামিজ শিকদারের আহ্বান পেয়ে রেড হাতড়ে যেটা পেয়েছেন সেটাই শরীরে জড়িয়ে তখন ছুটে বেরিয়ে এসেছিল। পরে আর পাল্টানো হয়নি। শুরুর দুটো বোতাম ছিঁড়ে কোথায় পড়ে গেছে খেয়াল নেই। লোমশযুক্ত বক্ষদেশ কিছুটা উন্মুক্ত, ঘর্মার্ত ঘাড়, অনুভূতি শূন্য গম্ভীর মুখশ্রী। রাত 3:12। হসপিটাল প্রায় শান্ত ছিল খানিক আগেও। শিকদার বাড়ির 3 পুরুষের পদচারণায় গমগমে হয়ে উঠেছে নিমিষেই। ডক্টর কোথায় এখানের? বর্ণের চেঁচিয়ে বলার স্বরে রিসিপশনিস্ট খানিকটা ইতস্থ নিয়েই তাকিয়ে রইল। মুখশ্রীটা চেনা চেনা লাগছিল তার। বর্ণ পুনরায় গর্জে উঠে কাচের ডেস্কে মুঠো বন্ধ হাতে থাবা মারল। স্যার, উত্তেজিত হবে না। যেই ডক্টর আসার কথা ছিল উনি এখন আসতে পারছে না? রিসিপশনিস্ট মেয়েটা ইতিবাচক জবাব দিতেই দাঁতের দাঁত চেপে মুখের ভেতর দুটো শব্দ বিড়বিড় করে হাত বাড়িয়ে মেয়েটার চুলে আক্রমণ করতে চেয়েও দমিয়ে নিল বর্ণ। অপ্রত্যাশিত ঘটনায় আজকে মেয়েটা পিছিয়ে নিল মুখ। কিছু বলার আগে আর একজন মহিলা ডক্টর ছুটে এলো সেখানে। আই কার্ডে নাম জলজল করছে ডক্টর আঁচল। তিনি কোনো একটা নাম ধরে উক্ত ব্যক্তিকে অবিলম্বে হসপিটালে আসার জন্য কল দিতে তাড়া দিলেন দ্রুত। বদ্ধরুম, আধারে পরিপূর্ণ চারপাশ। বেডে হাত পা ছড়িয়ে শুয়ে আছে এক সুপুরুষ। ক্রমশ নিঃশ্বাস ভারী হয়ে আসছে, অর্থাৎ সময় বাড়ার সাথে সাথে ঘুম ভারী হচ্ছে। মাত্রই চোখ লেগে এসেছিল তার। সাইড বক্সে অবহেলিত পড়ে থাকা ফোনটা বোধহয় চোখের এই বিশ্রামটুকু মেনে নিতে পারল না। সশব্দে বেজে উঠল ক্রিং ক্রিং। লোকটার ঘুম পাতলা, অল্প আওয়াজে ঘুমের দফারফা হয়ে যায়। কপাল কুঁচকে নিল বিরক্তি মিশ্রিত ক্ষোভে। এদের জন্য একটু শান্তিতে চোখ বোঝারও জো নেই। বা হাতে কয়েক সেকেন্ড হাতড়ে ফোন এনে কানে চেপে ধরল। ঘুম জড়ানোর স্বরে চোখ বুজেই বলল, ইয়েস। ওপাশ হতে চিরচিরে মেহেলি স্বর ভেসে আসে। ডক্টর মেহরাব।
করিডোরে ওটির বাইরে উসখুস মুখে এদিক ওদিক পায়চারি করছেন তামিজ। গলা শুকিয়ে আসছে আতঙ্কে। অল্প পানি গিলে গলা ভিজিয়ে আজাদ শিকদারকে পুনরায় পানির বোতল এগিয়ে দিল। ওটি থেকে ক্ষণে ক্ষণে একবার নার্স ছুটে বেড়াচ্ছে তো একবার ডক্টর। আজাদ শিকদার উকি দিয়ে ভেতরে দেখতে চাইলেন। বেশিক্ষণ চেয়ে থাকার সাধ্য হয় না। চোখ ঝাঁপিয়ে জল ভরে আসতে চায় তাদের সেই ছোট্ট সুখ পাখি, যার মিষ্টি হাসি দেখে মনে হতো এই তো পৃথিবীটাও হাসছে, যার উপস্থিতি নিঃশব্দে মনের ভাব হাতের ইশারায় ফুটিয়ে তোলা দৃশ্য দেখলে ভার মনটা হালকা হয়ে যায় নিমিষেই। যে ছিল শিকদার বাড়ির অন্যতম নক্ষত্র, সেই সুখ পাখিটা আজ হসপিটালের বেডে নিশ্চুপ ভাবনায় শায়িত। পাঞ্জা লড়ছে জীবন মৃত্যুর। এ কেমন নিয়তি! বর্ণ এখানে নেই। ডক্টর আঁচলের সাথে ডক্টর মেহরাব ছিলেন। সবুজ ইউনিফর্ম পরিধানে, মুখে মাস্ক, চোখ দুটো দেখা যাচ্ছিল কেবল। বন্ড পেপারে সাইন করে দিয়েছেন তামিজ শিকদার। বুকের ভেতরটা দুমড়ে মুছড়ে যাচ্ছিল সে সময়। হসপিটালের সাথে চুক্তি হয়েছে, আল্লাহ না করুক যদি সুখের সাথে খারাপ কিছু হয়ে যায় যেন হসপিটাল কিংবা ডক্টরকে দায়ী না করা হয়। ওটিতে প্রবেশের পূর্বে আশেপাশে নজর বুলিয়ে নেয় ডক্টর মেহরাব। বর্ণ তখন সামনে থেকে হেঁটে আসছিল। কিয়ৎক্ষণের জন্য চোখাচোখি হয়। বর্ণের সুদূর সুচালো ধূসর কালো মণিতে দৃষ্টি নিক্ষেপণ বেশিক্ষণ স্থায়ী হওয়ার আগে ডক্টর ওটিতে ঢুকে পড়েন। রুবায়েতের সাথে আইজা আসতে গিয়ে পরে সিদ্ধান্ত বদলে নিলেন। বাড়িতে শাশুড়ি একা, ওনাকে রেখে দুই বই যদি বাড়ি ছাড়া হয় বৃদ্ধা অসন্তুষ্ট হবেন। অগত্যা রুবায়েতের সাথে তুফাকে পাঠালেন। সাইমা বুয়া প্রায় রুবায়েতের পা ধরে ফেলেছিল। এক মুহূর্তের জন্য ভদ্রমহিলা থমকে গিয়ে বুয়াকে দেখছিলেন, পরে তাকেও সাথে নেওয়ার এজাজত দেন। অবঝ এলো, তার আগে পিছের কোনো বাধা নেই। মাহির নিয়ে এলো তাদের। হসপিটাল থেকে আজাদ শিকদারের ফ্ল্যাটে পৌঁছাতে 1.5 ঘন্টার মতো সময় প্রয়োজন পড়তে পারে। রুবায়েত, তুফা এবং অভ্রকে ফ্ল্যাটে যেতে বললে রুবায়েত না করে দেয়। ভদ্রমহিলা আঁচলে মুখ গুজে কেঁদেই যাচ্ছে শুরু থেকে। তাকে সামলাতে তুফাকে রেখে অভ্রকে নিয়ে ফ্ল্যাটে চলে গেলেন আজাদ। সাইমা বুয়াও যায়নি, সে রুবায়েতের পাশে বসে তাকে সান্ত্বনা দিচ্ছে। ঘড়ির কাঁটা ধরা 5:06 ডক্টর বেরিয়ে এলে রুবায়েত ছুটে আসে, অশ্রুসিক্ত চোখে অবর্তনীয় উৎকণ্ঠা। বুয়ার কাঁধে মাথা ঠেসে প্রায় চোখ লেগে এসেছিল তুফার। মেয়েটাও কাঁদছে প্রচুর, চোখ দুটো ফুলে উঠেছে রক্তিম হয়ে। বুয়া ডেকে দিল তাকে। তামিজ শিকদার ভার্ত গলায় জানতে চাইলেন, আর আমার আম্মা? কণ্ঠ রোধ হয়ে আসে তার। ডক্টর মেহরাব মাস্ক খুলে ফেললেন এক হাতে টেনে। ঘন কালো চোখের মণি দুটো গম্ভীর, উজ্জ্বল শ্যামা মুখশ্রীতে আভিজাত্য বিরাজ করে। এক পলক ক্রন্দনরত রুবায়েতকে দেখে চাপা দীর্ঘশ্বাস ফেলে পাশে থাকা ডক্টর আঁচলকে কিছু একটা ইশারা দিয়ে তিনি চলে গেলেন জায়গা সেরে। বর্ণ দূরেই দাঁড়িয়ে, চোখ দুটো রক্তলাল, ঘাড় মালিশ করছে ক্ষণে ক্ষণে। ডক্টর আঁচল প্রথমেই জানতে চাইলেন, জানতে পারি এসব কিভাবে ঘটলো? বলার ফাঁকে গলা ধরে আসছিল তামিজ শিকদারের। একে একে সবটা বিশদভাবে ব্যাখ্যা করলেন। সুখকে কোথায় কোন অবস্থায় পেয়েছিল সব শুনে আঁচল রুবায়েতের দিকে চাইলেন ভরার চোখে। আপনি কাঁদছেন? আপনার তো একজন সাহসী মেয়ে আছে বলে গর্ববোধ করা উচিত, যে কিনা নিজের সম্ভ্রম রক্ষা করতে জীবনটাও দিয়ে দিতে প্রস্তুত। সিমসাম গর্ণের কোমল শরীরে ছোট্ট বড় জখমের পাশাপাশি পুরুষালী নখের আঁচড়ের দাগ পাওয়া যায়। হাতের বাহুতে, ঘাড়ে, অর্থাৎ সেক্সুয়াল হ্যারাসমেন্ট পেয়েছে খানিক। অতঃপর ধারণা করা যায় নিজেদের কার্য হাসিল করার লক্ষ্যে 3rd ফ্লোরে সুখকে অবরুদ্ধ করেছিল তারা। স্বীয় সম্ভ্রম রক্ষার্থে ভীতু হৃদয়ের সুখ সকল বাধা বিচ্ছিন্ন করে জানের ভয় উড়িয়ে সেই ছাদ থেকেই নিচে ঝাঁপ দিয়েছে। রুবায়েতের ক্রন্দন থমকে গেল এমন স্তব্ধ মিশ্রিত সুসংবাদে। চোখ ভেজা তবুও কাঁদেনার, বুকের ভেতরটা গুমোট হাহাকারে খাক হয়ে আছে। তাও ঠোঁটে এক চিলতে হাসি ফুটল। তার মেয়ে
শুয়োরের লোলুপ আগ্রাসন পায়ে পিষে নিজেকে পবিত্র রাখতে পেরেছে। এই শিক্ষাটা তো সেই দিয়ে এসেছে যখন থেকে সুখ বাহিরের জগৎকে বুঝতে শিখেছে। একজন নারীর কাছে অমূল্য সম্পদ হলো তার সম্ভ্রম। প্রয়োজনে প্রাণটা উৎসর্গ করে দেবে, তাও যেন নিজের পবিত্রতা না খোয়া যায়। এই উপায় বেছে না নিলে হয়তো সুখকে ছিঁড়ে খেত এই জানোয়ারগুলো। ধপ করে বেঞ্চে বসে পড়েন রুবায়েত। ঠিক বসে পড়লেন নাকি ভারসাম্য হারিয়েছেন বোঝা গেল না। চট করে নজর নামাতেই এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। তার ঘরের সুখ পাখি দেয়ালের ওপাশে নিরুত্তাপ পড়ে আছে। দম ভরে নিঃশ্বাসটাও টানতে পারছে না। শরীরে এত এত রক্তাভ কালচে ক্ষত। রুবায়েতের শ্বাস আটকে বুকের পাঁজরটা ভেঙে আসছিল দুমড়ে মুচড়ে। মেয়েটা এত নির্বিকার কেন? তার ব্যথা অনুভব হচ্ছে না? যন্ত্রণা? সুখের কাছে কাউকে যাওয়ার অনুমতি দেয়নি ডক্টর। মাহিরকে দিয়ে বহু কষ্টে রুবায়েতকে আজাদ শিকদারের ফ্ল্যাটে পাঠিয়ে দিলেন তামিজ। বনওয়াজ তামিজ শিকদার গেলেন ডক্টর মেহরাবের চেম্বারে। মেহরাব তাদের অপেক্ষাতেই ছিল। কম্পিউটারে পরপর দুটো ছবি দেখালো, একটা রক্ত রঞ্জিত লিভার এবং হেড। ডক্টর মেহরাব জানালো, খুব উঁচু থেকে মাটিতে অপরিকল্পিতভাবে ছিটকে পড়ায় লিভার ক্ষতিগ্রস্ত হয়েছে। ইন্টারনাল ব্লিডিং হয়েছে প্রচুর পরিমাণে, যার ফলে হ্যামেরোজিক শক নামের একটি অবস্থার উন্মোচন হয়েছে। হৃৎপিণ্ড যথাযথ রক্ত পাম্প করতে ব্যর্থ, ফলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গে প্রয়োজনীয় অক্সিজেন পৌঁছাতে পারছে না। তাছাড়া হেড ইনজুরিও দেখা যাচ্ছে। বন্য দাঁত পিষে পাথর অনুরূপ চোয়ালে চেয়ারের হাতল শক্ত করে চেপে ধরল। পারলে এখনই গুড়িয়ে দেবে সেটা। মনে মনে অনেক কিছু প্রতিজ্ঞা নিচ্ছিল সে। মেহরাব কথার ফাঁকে একবার চোখ তুলে নিশ্চুপ অথচ বিক্ষিপ্ত বর্ণকে দেখল। তামিজ শিকদার ফ্যালফ্যাল করে চেয়ে রইলেন। রক্ত শূন্য চাহনি। ডক্টর পুনরায় বলল গম্ভীর গলায়, আইসয় এমন কন্ডিশনে খুব দ্রুতই শরীরের অর্গানগুলো ফেল করতে থাকে, পেনেও ইনফেক্ট করতে পারে। শূন্য কাতর চোখে একবার বন্যের দিকে চাইল তামিজ। কণ্ঠ কেঁপে উঠল, আমার মেয়ে কবে সুস্থ হয়ে উঠবে ডক্টর? ঠিক আগের মতো? তিনি এখন যেই অবস্থায় আছে তাকে বলা হয় কোমা। বর্ণ নিষ্প্রভ অথচ কঠিন দৃষ্টি ছিল অদৃশ্যে। ডান হাতের তর্জনী আর মধ্যমায় বৃদ্ধা আঙ্গুল ঘষে এক ধ্যানে কী সব ভাবনায় মত্ত ছিল। কোমা শব্দ শুনে চট করে চোখ তুলল, চোখ কুঁচকে। যে কাউকে বিব্রত করতে পারে সেই দৃষ্টি। মেহরাবের প্রতিক্রিয়ায় তেমন বিব্রত বোধ পরিলক্ষিত হলো না অবশ্য। বর্ণ অল্প আওয়াজে জানতে চায়, চোখ মেলবে কখন? হতে পারে কিছুদিন, কিছু সপ্তাহ, মাস, বছর, অথবা বছরের পর বছর। নোস। আজও ভোর রাতে বেরিয়েছিলি? মায়রার হতাশ্বর, চোখে মুখে স্পষ্ট অসন্তোষ। মেহরাবের পাজোড়া থামল। ঘড়িতে সময় দেখে নিল একবার। সকাল 9টা। পাশে ঘাড় ঘুরিয়ে চায় মেহরাব, অতঃপর এগিয়ে যায় মৃদু হেসে। মায়রাকে এক হাতে জড়িয়ে সোফার দিকে কদম বাড়িয়ে বলল, আপু, তোমার ভাই যেই প্রফেশনে আছে তাতে এমন হতেই থাকে। সাফাই গাওয়ার মতো বলে, একজন ক্রিটিক্যাল পেশেন্ট এসেছে হসপিটাল, আর ডক্টর অন্য হসপিটালে আটকা পড়েছিল। আমি থাক, আর বলতে হবে না। শুনতে শুনতে কান ঝালাপালা প্রায়। নিজের যত্ন না নিয়ে সবসময় পেশেন্ট নিয়ে কেন ভাবতে হবে? মেহরাব হাসল। সত্যি কি নিজের যত্নে অবহেলা করে সে, বিশেষ করে ঘুমের ব্যাপারে? পেশেন্টের সুস্থতায় দিনে 8 ঘন্টা ঘুমানোর পরামর্শ দিলেও সে নিজে বোধহয় গত কয়েকদিন ধরে এই নিয়মে বড্ড হেলাফেলা করছে। মায়রার ঠিক এই জায়গাতেই সমস্যা। মেহরাব জানতে চাইল, মিরাব কোথায়? জানি না। চট করে বিতৃষ্ণা গলায় প্রত্যুত্তর করে মায়রা। মেহরাব তেসরা চোখে চাইতেই নড়ে চড়ে ওঠে, মুখ বাঁকিয়ে উঠল, তোর গলার আওয়াজ পেয়েছে না এতক্ষণে? এক্ষুনি সুরসুর বেরিয়ে আসবে। কথা শেষ হবার পরপরই ড্রয়িং রুমের ডানে অবস্থিত মায়রার শোবার ঘর থেকে গুটি গুটি পায়ে বেরিয়ে এলো ছোট্ট একটি মানুষ। চোখ দুটো চিকচিক করছে, ঠোঁট জুড়ে প্রাণবন্ত খুশির ঝিলিক। একরাশি উচ্ছ্বাস নিয়ে আধভাঙা স্বরে সে বলছে বারবার। মেহরাব উঠে কোলে তুলে নিল ছোট দেহটি, বুকে বন্দিনী করে নরম কোমল গালে ঠোঁট দাবিয়ে আদর করে দেয়। মাই প্রিন্সেস, কিউটি পাই।
অবজারভেশনে রাখা হয়েছে সুখকে। রুবায়েত পুনরায় এলেন হসপিটালে। দূর থেকে একবার সুখকে দেখার সুযোগ পেয়েছিলেন খুব অনুরোধ করার ফলে। মুখে অক্সিজেন মাস্ক, হাতে কী সব তারের মতো লাগিয়ে রেখেছে। চারপাশে নাম না জানা কত রকমের যন্ত্রপাতি। এদের ভেতরে হার্টবিটের রেখা উচ্চ চলার যন্ত্রটাকে চেনা চেনা মনে হচ্ছিল কেবল। এসবের মাঝে সুখ কত আরামে ঘুমিয়ে আছে। নড়চড় নেই কোনো, এত আঘাতেও কোনো বেদনা নেই, অথচ সামান্য কাটা বিঁধলেও ছোট্ট সুখ ঠোঁট ভেঙে কেঁদে ফেলত। আব্বু আম্মুর ঠোঁটের আদুরে ছোঁয়া পেতে বারে বারে ওই ক্ষতস্থানটা চোখের সামনে তুলে ধরত। আজ সুখ এক সমুদ্র ব্যথা নিয়েও এত নিশ্চুপ কেন? ওই জানোয়ারগুলোর হাত থেকে সঠিক সময় রক্ষা করতে পারেনি বলে অভিমানের পাল্লা ভীষণ ভারী হয়েছে কি? রুবাইতের কান্না আসতে চায় বুক ভেঙে, কিন্তু কাঁদল না। ডক্টর আঁচল ঠিকই বলেছে, সে একজন সাহসী মেয়ের জননী। তাকে শক্ত থাকতে হবে, মেয়েকে আরও আরও সাহস জোগাতে হবে, যেন মৃত্যুর সাথে লড়ে পুনরায় তাদের বুকে ফিরে আসতে পারে। কিন্তু লড়াই তো মানুষের সাথে করা যায়, ভাগ্যের সাথে না। ভাগ্যে কি এবারের মতো সহায় হবে? কেবিন নেওয়া হয়েছে। রুবায়েত জায়নামাজে বসে নফল নামাজ আদায় করে মোনাজাতে খুব কাঁদল। রবের কাছে মেয়েকে ভিক্ষা চেয়ে নিল। তাকে এখনও কোমার ব্যাপারে জানায়নি তামিজ। কাল দুপুর থেকে কিছু মুখে তোলা হয়নি। পেট চিড়চিড় করছে, কিন্তু মুখে কিছু গোজার রুচি বোধ নেই। মাহির রেস্তোরাঁ থেকে 3টে পরোটা এনে দিয়েছে, খুলেও দেখা হয়নি কি আছে ওতে। তিনি খাবেন না, মেয়েটাও তো উপোস, তারও খিদে পেয়েছে নিশ্চয়ই। বলার সামর্থ্য নিয়েই বিধায় মুখ বুজে চুপচাপ পড়ে আছে হসপিটালের পাতানো বেডে। সাথে সাইমা তুফাও এসেছিল অব্র বাহিরে। দুজনকে খেয়ে নিতে বললেন রুবায়াত। কিছু জানার আছে আমার।